হেই ওয়েলকাম ব্যাক টু ICT। আমি এইচআর হানিফ ফয়সাল। আজকে আমরা কথা বলবো এইচএসসি একাদশ শ্রেণীর ICT বই চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 এর আজকে আলোচ্য বিষয় হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের আলোচ্য বিষয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ও প্রয়োজনীয়তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপকারিতা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকর দিকসমূহ নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। ধরো বিড়ালের থেকে একটা জিন নিয়ে কুকুরের এখানে স্থানান্তর করা হবে, তারপর কি বিড়াল এবং কুকুরের সমন্বিতভাবে একটা ছাগল উৎপন্ন হবে, এই টাইপের বিষয়টা। আবার এই পদ্ধতিকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। এটি ডিএনএ পরিবর্তন করার একটি প্রক্রিয়া। এটি মূলত উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে সাহায্য করে। যেমন বাউকুল নাম শুনে থাকো তোমরা, অথবা হাইব্রিড ধান। ওই হাইব্রিড ধান কিন্তু আপনা আপনি আসেনি, বুঝতে পারছো? দুনিয়ার সব হাইব্রিডেই বা হাইব্রিড গরু ছাগল বলো, বিষয়টা কিন্তু এইভাবে জিন চেঞ্জ করে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়েছে বিষয়টা। সো ডিএনএ হলো জীবদেহের নীল নকশা মাত্র, আর কিছু না। ওকে, 1972 সালে পাউল বার্গ বানরের ভাইরাস SB40 ও ল্যামডা ভাইরাস থেকে ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। পার্ল বার্গ কত সালে ঘটনাটা ঘটাইছিল, বিষয়টা তোমাকে প্রশ্ন করতেই পারে। ওকে, এই জন্য পার্ল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। তোমাকে এমসিকিউ প্রশ্ন করতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? ওকে, নেক্সট, রিকম্বিনেন্ট ডিএনএ প্রতিটি ধাপসমূহ কি? তো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে তোমাকে ডিএনএ নির্বাচন করতে হবে, মানে কে ডোনার নির্বাচন করতে হবে, মানে কার সাথে তুমি কার কম্বিনেট করবা। তারপর কি ডিএনএ এর বাহক নির্বাচন করতে হবে, মানে তারপর তুমি এটা কার এখানে প্রোভাইড করবা। তো আমরা কিছুক্ষণ আগে যে বলছিলাম কি কুকুর এবং ছাগল, এবং কুকুরের রিকম্বিনেন্ট আমরা ডিএনএটা আমরা কোথায় দিব? ছাগলের মধ্যে। তো ছাগলের মধ্যে নিলে কি হবে? এমন এক ছাগল উৎপন্ন হবে ভবিষ্যতে যে ছাগল কুকুরের মতো হিংস্র হবে। বিষয়টা এমন টাইপের, কি এমন কিছু না। সো এখানে যদি আমরা কুকুরেরটা যদি ছাগলে স্থানান্তর করি, তাহলে কুকুর হবে কি আমাদের প্রোভাইডার বা ডোনার ডিএনএ। ওকে, তারপর দেখো ওই ডিএনএ কে আমরা কি করব? কর্তন করব, মানে সুন্দর করে খণ্ড করে কর্তন করব, এবং তারপর ওই খণ্ডনকৃত ডিএনএ প্রতিস্থাপন করা হবে কি ছাগলের মধ্যে। তারপর কি পোষক দেহে, পোষক বলতে কি যে ছাগল ধারণ করবে ডিএনএটাকে, পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর হয়। তো পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর করার পরে রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি পায় এবং মূল্যায়ন শুরু হয়। বৃদ্ধি পাইতে তখন কি তার বৈশিষ্ট্য চেঞ্জ হতে থাকে। চলো আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি। ভিডিওটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির। সো ওই ভিডিওটার মধ্যে কি ছিল এবং কি ঘটনাটা ছিল দেখো, তাহলে ভালো করে বিষয়টা বুঝতে পারবে। দেখো এই যে এখানে বেসিক প্রিন্সিপাল অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে কথা বলা হচ্ছে। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি, তার সংজ্ঞা নিচে সুন্দর করে ইংলিশে দেওয়া আছে। তোমরা চাইলে যে ইংলিশে এই লাইনটা পড়েও বিষয়টা ক্লিয়ার হতে পারে। যে এখানে ইংলিশে লেখা আছে যে এ ফ্র্যাগমেন্ট অর ডিএনএ দেন ইনসার্টেড ইনটু দ্য ডিএনএ অফ অ্যানাদার সেল অর অর্গানিজম। মানে একটা এখানে যে বাংলা লেখা ছিল যে ডিএনএ কি করতে হবে, এই বিষয়টা আসলে এখানে কাজটা করা হচ্ছে। কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে কাটা হয়, কি এনজাইম দিয়ে কাটা হচ্ছে এবং ওইগুলা কি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখো এই যে শুরু হচ্ছে। তো প্রথমে ডোনার একটা সেল থাকবে। এই যে এখানে ডোনার সেল হলো কি, এটা ডোনার সেল থাকবে। এখান থেকে কি করা হবে? এই ডিএনএটাকে এখানে এনে প্রতিস্থাপন করা হবে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে। সো আমরা কি বলছিলাম, এটা যদি কুকুরের হয়, এটা কি ছাগলের। ওকে, তাহলে দেখো কি করা হচ্ছে। এখান থেকে ওইখান থেকে কি করা হবে? এই যে জিন অফ ইন্টারেস্ট, যার কাছ থেকে আমরা জিনটা নিব। তারপরে কি করা হবে? যার মাধ্যমে আমরা প্রতিস্থাপন করবো, এখানে কি ব্যাকটেরিয়াম থাকবে, ব্যাকটেরিয়াম থেকে একটা আনা হবে। এই যে আনা হচ্ছে এখানে, এই জিনে এখানে এটা ট্রান্সফার করা হবে। তো ট্রান্সফার দ্য জিন টু অ্যানাদার। ওকে, দেখো কি করা হবে, ওইখান থেকে কাটা হবে। তো কিভাবে কাটা হয় দেখো, এখানে বিষয়টা আছে। এদিকে কেঞ্চি দিয়ে কাটে বা কেঁচি দিয়ে কাটে না, বিষয়টা কিন্তু এখানে কাঁচি দিয়ে কাটা হচ্ছে না। কি দিয়ে কাটা হয়? এটা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে এটা কাটা হয়। রেস্ট্রিকশন এনজাইম, এটা লাইকেজ কাঁচি দেবে, এমন কেঞ্চি আছে যাকে আমরা কেঞ্চি বলি, কেঁচির মতো। ওকে, ওই এনজাইম ব্যবহার করলে কাটা হয়। আবার এখানে এই জিনটা কাটার জন্য যে এনজাইম ব্যবহার করা হয়েছে, এই জিনটা এখানে কাটার জন্য কি সেম এনজাইম ব্যবহার করতে হবে। তারপর এইটাকে এখানে এনে স্থাপন করতে হবে। সো এখানে স্থাপন করার জন্য আমাদের নর্মালি কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করার জন্য কি ইউজ করি? আমরা একটা গাম ইউজ করি না? তো এখানে গাম ইউজ করার জন্য কি করা হবে? অ্যানাদার এনজাইম কল ডিএনএ লিগেজ। ডিএনএ লিগেজ ব্যবহার করে। লিগেজ এনজাইমটা এমন, এখানে তুমি যখন ইউজ করবা তখন এটা কি অটোমেটিক গামের মতো কাজ করবে। তারপর এভাবে বাঁকায় এভাবে সেট করা হচ্ছে।
বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সো দেন রিকম্বিনেন্ট প্লাজমিড হবে এবং এটা ধীরে ধীরে কি করতে থাকবে, সংখ্যা বৃদ্ধি করতে থাকবে এবং এর বৈশিষ্ট্য প্রকাশ হতে থাকবে। এবং ওই কুকুরের বৈশিষ্ট্য তখন কি ছাগলে আসবে, এখন তখন কি হবে, ছাগলটা ধীরে ধীরে হিংস্র হতে শুরু করবে। বিষয়টা এমন আর কিছু না, তবে সে কথা শুনবে। যেমন মানুষের যে হিউম্যান ইনসুলিন আছে, আমাদের ইনসুলিনের ক্ষেত্রে কি করা হয়, অথবা যাদের ডায়াবেটিস আছে তারা কি ইনসুলিন পুশ করে, ইনসুলিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ফ্রুটসের ক্যারেক্টার চেঞ্জ করার জন্য, অথবা আপেল ট্যাবলেট হাইব্রিড আপেল ট্যাবলেট চেঞ্জ করার জন্য, অথবা ধরো যে গ্রীষ্মকালীন একটা ফলন যেটা আমাদের শীতকালে দরকার, তো তখন কি করা হবে, শীতকালীন ফলের মধ্যে কি করবে, গ্রীষ্মকালীন ফলটাকে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে কি করা, প্রতিস্থাপন করে দেখা হবে যে হ্যাঁ সে শীতের মধ্যেও ফল দিতে পারে এমন সামর্থ্য বা উপযোগী করে তোলা হবে। এবং এটা কিন্তু কৃষি সেক্টরে অহরহ করা হচ্ছে যে শীতকালীন ফলন গ্রীষ্মকালীন ফলন কি শীতকালে এখন অহরহ পাওয়া যাচ্ছে। এটা একমাত্র কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে হচ্ছে। ওকে, নেক্সট আমরা আলোচনা করবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারগুলো কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারগুলো কি হচ্ছে দেখো, মানব দেহের ইনসুলিন তৈরিত জিনকে ব্যাকটেরিয়ার কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করে সবচেয়ে বড় সুফল হচ্ছে। আর ইনসুলিনতে কি পরিমাণ উপকৃত তোমরা তো ভালো করে জানো। শস্য ও পশু সম্পদকে বাণিজ্যিকভাবে কার্যকর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি সুফল। এর মাধ্যমে রোগের চিকিৎসা ও ত্রুটিপূর্ণ মানুষের জিন পরিবর্তন করে সুস্থ করে তোলা যায়। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ইনসুলিন, তারপরে তোমার হিউম্যান গ্রোথ হরমোন এবং ভ্যাকসিন তৈরি করা যায়, তারপরে টিকা ও জ্বালানি তৈরি করা যায়, তারপর জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় করা যায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। বুঝতে পারতেছো জেনেটিক ইঞ্জিনিয়ার কি মাল্টিপারপাস টাইপ। ওকে, সো পরবর্তী বিষয় হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপকারিতা কি। এটার মাধ্যমে কি উপকার হচ্ছে, কিছুক্ষণ আগে যে বিষয়গুলো বললাম এইগুলো আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেইন উপকারিতা। যেমন ধরো যে আগে কৃষি সেক্টরে প্রতি শতাংশে ধান হয়তো ধরো যে আধা মন বা 20 কেজি, আর এখন প্রতি শতাংশে ধান হয় ধরো যে প্রায় 1 মন বা 40 কেজির মতো। তাহলে এটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা কি করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে যে যে দেশে ধান বেশি উৎপন্ন হয় ওই দেশের ধানের সাথে আমাদের দেশের যে খাটো ধানগুলো আছে না ওদের রিকম্বিনেট করে কি করা হয়, এবার হাইব্রিড ধান তৈরি করা হয়। সো নতুন খাবার উৎপাদনে বড় ভূমিকা রাখছে। তারপর রোগ প্রতিরোধ উন্নয়নে সাহায্য করছে, যেমন ভ্যাকসিন, তারপর কীট পতঙ্গ প্রতিরোধে জেনেটিক স্তর তৈরি করে দেয়, তারপর ঔষধ গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তো নেক্সট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্রে সুফলগুলো কি কি। তো সুফলগুলো তো আমরা বলেই দিলাম যে সুফলগুলো হচ্ছে কি কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ও ওষুধ ক্ষেত্রে, গৃহপালিত পশু মৎস্য উন্নয়নে, দুগ্ধজাত দ্রব্য তৈরিতে, পরিবেশ ব্যবস্থাপনায়, ফরেনসিক টেস্টের ক্ষেত্রেও কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষতিকর দিকগুলো কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই কিছু ক্ষতিকর দিক থাকে, যেমন রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাবে জীব জগতে বিপর্যয় নেমে আসতে পারে। বুঝতে পারছো, যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কি, যেমন কুকুরের রিকম্বিনেন্ট ডিএনএ যদি ছাগলের মধ্যে যে বিষয়টা দিয়ে অ্যাপ্লাই করো তাহলে হবে কি, ছাগল হিংস্র হয়ে যাবে। তাহলে বিষয়টা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা নেগেটিভ বিষয় হয়ে যাবে, ক্ষতি করে যাবে। তাহলে কি হবে, ওই ছাগলের ঘর যত ছাগল হবে ওই ঘরের সকল ছাগল কি হবে, এবং হিংস্র হয়ে যাবে। হিংস্র হলে তো চলবে না ভাই, বরং তো তাদেরকে খরগোশের মতো সিস্টেম করতে হবে। ওকে, দেখো তারপর কি, নিবেশিত জিন যদি ক্ষতিকর প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ নতুন রোগ হতে পারে। তো এটা হলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষতিকর বিষয়। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।